ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে। আমরা ব্লাডের দ্বিতীয় নম্বর আইটেমটা পড়বো। তো দেখি যে 7 নম্বর যে আইটেমটা আছে, তো আমরা যদি এখানে আইটেম দেখি শিডিউলে, তাহলে আমরা ব্লাডের যে 7 নম্বর আইটেমটা আছে, তার মানে দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর আইটেম ধরা যায়। এটা হচ্ছে আরবিসি। এই যে আমরা কিন্তু অলরেডি 6 নম্বর আইটেম পর্যন্ত বলেছি। 7 নম্বর আছে আরবিসি, মানে রেড ব্লাড সেলের A to Z আমরা আজকে জানবো এই কি পড়তে হবে এই আইটেমের টপিকগুলি এগুলি। তো আইটেমটা একটু বড়, বুঝতে পারছো, মোস্ট ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে তো রিটেনে অনেক প্রশ্ন আসবে। তো দেখো এখান থেকে বাইবাতে কি ধরবে, এমনকি রিটেনে কি প্রশ্ন আসবে, এগুলি আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, তো তোমরা আমার সাথে দেখতে থাকো। তো আরবিসি পড়ার আগে আমার এখানে আজকে যা জানতে হবে সে বিষয়টা হলো যে, আচ্ছা, আমরা তো ওই দিন প্রথম নাম্বার আইটেমে দেখিয়ে দিছি যে তোমার ইন্ট্রোডাকশন থেকে কি পড়তে হবে ব্লাডের। তো আজকে আরবিসিতে আমার কি জানতে হবে, কি পড়তে হবে, এই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। হ্যাঁ, আরবিসি মানে রেড ব্লাড সেল। তো এখান থেকে হচ্ছে আমার রিটেনে কিন্তু অনেকগুলি প্রশ্ন এখান থেকে আসবে, বুঝতে পারছো। তো রেড ব্লাড সেল এখানে আমার তোমার এই কম্পোজিশনটা একটু জানতে হবে। ওয়াটার 65%, সলিড 35%, হিমোগ্লোবিন 33%, স্টমাল মাস এগুলি আর জানতে হবে না। হ্যাঁ, এই যে দেখো ডিফাইন এরিথ্রোপয়েসিস, আরবিসি জানার আগে আমার ডিফাইন এরিথ্রোপয়েসিস জিনিসটা জানতে হবে। এটা ডেফিনেশনটা অনেক সময় আসে, এমনকি মেনশন দি সাইট অফ এরিথ্রোপয়েসিস ইন ডিফারেন্ট স্টেজ অফ এজ, এগুলো কিন্তু রিটেনে আসবে। হ্যাঁ, ভাইবা তো কিন্তু এই জিনিসটা ধরবে, রিটেনে কিন্তু অবশ্যই আসবে। তো তোমার এই ডেভেলপমেন্ট আমার হচ্ছে তোমার ইন্টারইউটেরিন লাইফের মধ্যে হচ্ছে তোমার এই 3 উইক থেকে তোমার 3 মাস পর্যন্ত হচ্ছে তোমার এই মডার্ন অফ দি ইয়র্ক সেক থাকবে। তারপরে তোমার 3 মাস থেকে 5 মাস পর্যন্ত হচ্ছে আমার লিভারে স্প্লেনে হচ্ছে আমার ইয়াটা থাকবে। তারপর হচ্ছে 5 মান্থ টু দি বার্থের মধ্যে রেড বুন মেরু। তারপরে হচ্ছে ফ্রম বার্থ অফ দি মানে 20 বছর বয়সের মধ্যে হচ্ছে রেড বুন মেরু। তারপরে হচ্ছে মানে এই স্টেজগুলো আফটার 20 বছর পর হচ্ছে আমার রেড বুন মেরু, ভার্টিব্রা, স্টার্নাম, রিবস এন্ড বোনস অফ দি স্কাল এন্ড পেলভিক এন্ড দি আপার এন্ড অফ দি হিউমেরাস এন্ড ফিমার, বুঝতে পারছো। মানে আরবিসি জিনিসটা কোন স্টেজে কোন পর্যায়ে থাকে, বুঝতে পারছো, এই জিনিসটা কিন্তু মোটামুটি রিটার্ন আসবে, ধরবেও। আর এখান থেকে একটু টাইপটা একটু জানার থাকলে চলবে, এখান থেকে আর কিছু পড়তে হবে না। আর ইরিথ্রোপয়েসিসের ডিফিনেশনটা যেটা বলতেছিলাম, ইরিথ্রোপয়েসিসের ডিফিনেশনটা মুখস্থ করতে, দি প্রসেস অফ দি ফর্মেশন এন্ড দি ম্যাচুরেশন অফ ইরিথ্রোসাইট আন্ডার দি ফিজিওলজিক্যাল কন্ডিশন ইজ কল্ড হোমোপয়েসিস অর ইরিথ্রোপয়েসিস, বুঝতে পারছো। এটা স্টার্ট হয় 3 উইক অফ ইন্টারইউটেরিন লাইফ। ইরিথ্রোপয়েসিস ডিফিনেশন আর সেই স্টেজটা বাস, এটা কিন্তু রিটেনে আসবে, এই প্রশ্ন রিটেনে আসবে ইনশাল্লাহ। গিভ দি স্টেজ অফ ইরিথ্রোজেনেসিস অথবা ইরিথ্রোপয়েসিসের তোমার স্টেজগুলি, বুঝতে পারছো। এটা তো বাইবাতে ধরবে, রিটেনও ধরবে। তো এট ফার্স্ট হচ্ছে আমার ফিগারটা দিতে পারো, সুন্দর হই, ফুল মার্ক পাবা। একটা হচ্ছে তোমার পলিপ্রোটেন হেমাটোপয়েটিক স্টেম সেল। তারপরে হচ্ছে তোমার এখান থেকে কমিটেড স্টেম সেল। তারপরে হচ্ছে তোমার প্রোইরেথ্রোব্লাস্ট। তারপরে হচ্ছে এখান থেকে প্রোইরেথ্রোব্লাস্ট থেকে হচ্ছে আমার হবে ভেসোফিল ইরেথ্রোব্লাস্ট। তারপরে হচ্ছে আমার ক্রোমাটোফিল ইরেথ্রোব্লাস্ট। তারপরে হচ্ছে তোমার অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট। তারপরে হচ্ছে তোমার রেটিকুলোসাইট। তারপরে হচ্ছে তোমার ইরেথ্রোসাইট, বুঝতে। ইরেথ্রোসাইটটা হচ্ছে তোমার একসময় ম্যাচিউর আরবিসি। তো এই ইয়াটা মুখস্থ করে ফেলবা, এটা মোটামুটি বাইবাতে ধরে কি এখান থেকে এই প্রশ্ন রিটার্নের জন্য পড়বা। আর এটা হচ্ছে আমার যেটা যে স্টেজ অফ ইরেথ্রোপয়েসিসের স্টেজগুলো এটা বাইবাতে ধরবে, রিটার্নে আসবে না। প্রথম স্টেজ প্রোইরেথ্রোব্লাস্ট, তারপরে হচ্ছে দ্বিতীয় স্টেজ বেসোফিল ইরেথ্রোব্লাস্ট, তারপরে হচ্ছে তোমার স্টেজ 3। এখান থেকে আমার সাইজটা জানবা, আর হচ্ছে নিউক্লিয়াস কোনটাতে কোন পর্যায়ে কোন রকম থাকে এটা জানলে চলবে, এই দুইটা বাস। আর সাইটোপ্লাজমটা দরকার নাই, সাইজটা আর হচ্ছে নিউক্লিয়াসটা তোমার জানতে চাই কি। একটা প্রশ্ন রিটেনে এটা মোটামুটি আসে যে হোয়াট আর দি চেঞ্জ দ্যাট অকার ইন দি আরবিসি ডিউরিং ইরেথ্রোপয়েসিস আরবিসি চেঞ্জের তোমার কি চেঞ্জ ঘটে, ডিক্রিজ ইন দি সাইজ অফ দি সেল,
তারপরে হচ্ছে তোমার ইনক্রিজ কন্ডেনশন এন্ড ফাইনালি পিকনোসিস অফ দি নিউক্লিয়াস। তারপর হচ্ছে অ্যাকুমুলেশন অফ হিমোগ্লোবিন, a change in the staining reaction of the cytoplasm from the basophil via polychromatophil to eosinophil। এই তিনটা কিন্তু বাইবাতে ধরে এটা। তারপরে নেম দি ফার্স্ট নন নিউক্লিয়েটেড সেল অফ দি ইরিথ্রোপয়েটিসাইট, এই জিনিসটা হচ্ছে রেটিকুলোসাইট। বুঝতে পারছো? এগুলি বাইবার পড়া। মেনশন দি প্রপার্টিস অফ দি রেটিকুলোসাইট, রেটিকুলার প্রপার্টিস, লার্জ নাম্বার অফ ম্যাচিউর আরবিসি, নো নিউক্লিয়াস, তারপর সাম রাইবোসোম ম্যাটেরিয়াল। এটা মোটামুটি বাইবাতে অনেক সময় ধরে। পাইবার জন্য হাউ মাচ টাইম ইজ রিকোয়ার্ড টু ফ্রম দি ম্যাচিউর আরবিসি ফ্রম রেটিকুলোসাইট হচ্ছে তোমার 2 থেকে 3 দিন। এখান থেকে আর আমার জানার কিছু দরকার নাই। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার বাইবারতে এটা একটু ধরে, সেটা হচ্ছে যে তোমার কন্ট্রোল অফ দি ইরিথ্রোপয়েসিস ফ্যাক্টর, ও কি কি ফ্যাক্টর ইরিথ্রোপয়েসিসের কাজ ধরে, এটা বাইবাতে ধরে। বুঝছো? রিটেনে অনেক সময় আসে কিন্তু বাইবাতে এটা ধরে। কি কি ফ্যাক্টরগুলো এখানে জড়িত ইরিথ্রোপয়েসিসের ক্ষেত্রে? ইজেনসল, অ্যামাইনো অ্যাসিড, এখানে অ্যামাইনো অ্যাসিড, তারপরে যে তোমার ভিটামিন B12, ফলিক অ্যাসিড, তারপরে ভিটামিন সি, তারপরে যে তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্ট্রল, এটা কিন্তু বাইবাতে মোটামুটি ধরে, একটু জানা রাখবে। তারপরে হচ্ছে স্টিমুলাস, কিছু এখানে স্টিমুলাস করে, হাইপোক্সিয়া, তারপরে ইরিথ্রোপয়েটিন হরমোন, কিছু হরমোন এখানে জড়িত আছে, এটা মোটামুটি দেখে নিবা। তারপরে যে তোমার হিমোগ্লোবিনাইজেশন ফ্যাক্টরের মধ্যে কি কি আছে, এই জিনিসটা বাইবার জন্য পড়বা। ম্যাচুরেশন ফ্যাক্টর অফ দ্য ইরিথ্রোপয়েসিস, এটা হচ্ছে তোমার ভিটামিন B12 আর হচ্ছে ফলিক অ্যাসিড। এখানে তো বাইবাতে মোটামুটি ধরবে। বুঝতে পারছো? আরবিসির আইটেমটা অনেক ইম্পর্টেন্ট, এদিক ধর কিছু পড়া লাগবে না। হ্যাঁ, এখন মেইন পর টপিকের মধ্যে আছে কি মরফোলজি অফ দি ম্যাচিউর আরবিসি। একদম একটা আরবিসির ম্যাচিউর আরবিসির কি কি মরফোলজি থাকে, এই জিনিসটা তোমার জানা লাগবে। সাইজ এন্ড শেপটা কি থাকে? সার্কুলার, নন নিউক্লিয়েটেড, বাইকনকেভ ডিস্ক। তারপর হচ্ছে ডায়ামিটার থাকে 6.5 থেকে 8.8 ন্যানোমিটার, থিকনেস থাকে 2.5, তারপর সারফেস এরিয়া 140 মাইক্রোমিটার, ভলিউম 90 থেকে 95, তারপর লাইফ স্প্যান অ্যাবাউট 120 দিন, হিমোগ্লোবিন তোমার 29 পিকোগ্রাম। বুঝতে পারছো? এই মরফোলজি কিন্তু মুখস্থ থাকতে হবে, এগুলো এমসিকিউতে আসবে, বাইবাতে ধরবে, একদম আর কিছু জানা লাগবে না। এই জিনিসটা ধরে। হোয়াট ইজ দি অ্যাডভান্টেজ অফ দি অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস ইন আরবিসি? আরবিসির মধ্যে নিউক্লিয়াস না থাকার উপকারিতা কি? গিভ দি বাইকনকেভ শেপ অফ দি আরবিসি, তারপর ইট অলসো গিভ মোর স্পেস ফর দি হিমোগ্লোবিন। মোস্ট ইম্পর্টেন্ট, এটা বাইবাতে ধরবে। What is the advantage of the absence of mitochondria of RBC? RBC mitochondria absence এর মধ্যে provide space of the more hemoglobin, তারপর অক্সিজেন সাপ্লাই ক্যারি করতে সহজ হয়, এই জিনিসটা। এদিক তার কিছু জানা লাগবে না। হোয়াট ইজ দ্য ESR? এটা তোমার ESR ডেফিনেশনটা, আর ESR একটা প্র্যাকটিক্যাল হবে, ওইটা একটু জানা রাখবে। এখান থেকে ESR এর যেটা আমার জানতে হবে, ওয়েস্টার্ন মেথড আর হচ্ছে তোমার উইন্ট্রুপ মেথডের মধ্যে। ওয়েস্টার্ন মেথডে তোমার পুরুষের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 15 মিনিট প্রথম 1 ঘন্টায়, আর মহিলাদের ক্ষেত্রে 0 থেকে 20 মিনিট প্রথম 1 ঘন্টায়। এই জিনিসটা একটু জানা থাকলে চলবে তোমার, এটা প্র্যাকটিক্যাল করবো, সমস্যা নাই। হাই ESR যদি অনেক সময় হাই থাকে, তখন তোমার কি কি হবে? ফিজিওলজিক্যাল কন্ডিশন, ওল্ড এজ, প্রেগনেন্সি, ভ্যাকসিনেশন, তারপরে ভ্যাকসিনেশন, তারপরে তোমার হাই অ্যালটিটিউড, তারপর প্যাথোলজিক্যাল কন্ডিশন, অ্যাকিউট অর ক্রনিক ইনফেকশন অ্যান্ড টিউবারকুলোসিস, কালাজ্বর, অ্যাকুইট রিউমেটিক ফিভার, অ্যাডভান্সড ম্যালিগন্যান্সি, তারপরে তোমার রিউমেটিক আর্থ্রাইটিস, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মাল্টিপল মাইলোমা জানা থাকবে। কজ অফ দি মার্ক হাই রাইস ESR কে মাল্টিপল মাইলোমা, টিউবারকুলোসিস, রিউমেটিক আর্থ্রাইটিস, অ্যাডভান্টেজ ম্যালিগন্যান্সি, এটা একটু জানা থাকবে। ESR এর বাইরে গেলে কি কি হয়, কি কি কন্ডিশন হতে পারে, এদিক দিয়ে আর আমার কিছু জানা লাগবে না। এই জিনিসটা মুখস্থ করে ফেলবে, এটা সারা জীবন কাজে লাগবে। রেড সেল ইন্ডাকশন, মোর ক্যাপসুলার
এমসিবি মেন ফুল ডেফিনেশনটাকে মেইন ক্যাপসুলার ইয়ার কর্পাসকুলার ভলিউম, এটা হচ্ছে তোমার নর্মাল হচ্ছে 85 ফিল্ড ফেমটোলিটার অথবা রেঞ্জ 76 থেকে 96 ফেমটোমিটার। তার হচ্ছে এমসিএস মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন, এটা হচ্ছে 30 পিকোগ্রাম। তার হচ্ছে মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এমসিএসসি 33.33 গ্রাম পার ডেসিলিটার। একটু মুখস্থ করে হলো, এটা কাজে লাগবে, এটা ধরবে বাইবাতে, আর আমার কোনো জানা লাগবে না। ডেফিনেশন, হিমোগ্লোবিনের ডেফিনেশন এটা আসবে রিটেন অনেক সময় দেওয়া দেয়, এটা হিমোগ্লোবিন ডেফিনেশনটা পড়বা। হিমোগ্লোবিন ইজ এ পিগমেন্ট ক্রোমাটো chromoprotein present in the erythrocyte and it's responsible for the red color. এতটুকু বললে চলবে। হিমোগ্লোবিনের কাছে তোমার এই ইয়াগুলি নর্মাল রেঞ্জগুলি কত থাকে? নিউনেটের থাকে হচ্ছে তোমার 23 গ্রাম পার ডেসিলিটার, চিলড্রেন হচ্ছে তোমার 12, অ্যাডাল্ট হচ্ছে তোমার 14 থেকে 18, অ্যাডাল্ট ফিমেল হচ্ছে তোমার 12 থেকে 16। ফাংশন, হিমোগ্লোবিনের ফাংশনটা একটু বড় রাখবা, শর্ট নোট আসবে হিমোগ্লোবিনের। হিমোগ্লোবিন মোর ইন মেল দেন ফিমেল, কিসের জন্য? কারণ মেলের মধ্যে হচ্ছে তোমার টেস্টোস্টেরন হরমোনটা হচ্ছে তোমার থাকে, এটার কারণে, বুঝতে পারছো? এটা স্টিমুলেট করে ইরেথ্রোপয়েসিস স্টিমুলেট করে এই তোমার টেস্টোস্টেরন হরমোন, বুঝতে পারছো? এটার জন্য এটা বাইবা তো ধরে কিন্তু। কেমিক্যাল স্ট্রাকচার অফ দ্য হিমোগ্লোবিনের কি কি স্ট্রাকচার একটু দেখে নিবা। তারপরে তোমার গিভ দ্য স্টেপ অফ হিমোগ্লোবিন সিনথেসিস, এগুলো একটু দেখে নিবা, এটা এত ইম্পর্টেন্ট না। হচ্ছে ফ্যাক্টর হিমোগ্লোবিন সিনথেসিস, কি কি ফ্যাক্টর এখানে জড়িত আছে এটা একটু দেখে নিবা। ফাস্ট ক্লোজ প্রোটিন, মেটালস, ভিটামিন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তারপরে তোমার বাইল সল্ট, এটা তো প্রোটিন, দেখে নেবা। লিস্ট টাইপ অফ হিমোগ্লোবিনের টাইপ কি কি, এগুলো তো বাইবা টপিক। হিমোগ্লোবিন যে হিমোগ্লোবিন এ 98% থাকবে, হিমোগ্লোবিন A2 2% থাকবে, তারপরে হচ্ছে হিমোগ্লোবিন এফ। এই টাইপগুলো একটু জানবা, কম্পোজিশনগুলো একটু জানবা, হিমোগ্লোবিন সম্পর্কে একটু জানতে হবে। ডেফিনেশনটা অনেক সময় জিজ্ঞাসা করে, টাইপগুলো জিজ্ঞাসা করে, এগুলো বাইবার পড়া রিটেনে। থ্যালাসেমিয়া থেকে শর্ট নোট আসে অনেক সময়, থ্যালাসেমিয়ার ডেফিনেশনটা ধরবা, টাইপটা পড়বা, বিটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, বাস এতটুকু বলতে পারলে চলবে, আর কিছু জানা লাগবে না। এই প্রশ্ন রিটেনে আসবে, রাইট অ্যাবাউট দি ফ্যাট অফ আরবিসি আফটার 120। আরবিসিটা কিভাবে তোমার ফ্যাট মানে ইয়া হয়, হ্যাঁ ফ্যাট হয়ে ভাঙে, তো এই জিনিসটা তো রিটেনে আসবে এটা সুন্দরভাবে। বিলিরুবিন মেটাবলিক এই নর্মাল সিরাম বিলিরুবিনটা আমার জানা থাকতে 0.3 থেকে 1 মিলিগ্রাম, এটা আমার জানা থাকতে হবে। তারপরে হচ্ছে আমার এই রিটেনে এই প্রশ্নটা আসবে, এটা এভাবে লিখতে হবে, বুঝতে পারছো? এই প্রশ্ন কিন্তু আসবে। ফ্রেজাইল আরবিসি, তারপরে হচ্ছে ডিস্ট্রাকশন অফ দ্য রেটিকুলোসাইট সিস্টেমের মাধ্যমে হবে। তারপর হিমোগ্লোবিন থেকে হচ্ছে তোমার আমার ফেগোসাইজড বাই ম্যাক্রোফেজের মাধ্যমে আমার ভাঙবে। কীভাবে এটা ইয়ে হবে? এখানে হচ্ছে ফর্ম অফ দি ক্লোগ্লোবিন বাই দ্য ব্রেকিং ওয়ান্স অফ দি মিথাইন ব্রিজ। তারপর হচ্ছে গ্লুবিন, হিমোগ্লোবিন থেকে গ্লুবিনের মাধ্যমে হচ্ছে হিম থেকে আয়ন অংশটা সরে যাবে, তা থাকবে তোমার বিলিবার্ডিন থেকে হচ্ছে আমার হবে বিলিরুবিন। হ্যাঁ, এখানে যাওয়ার পরে বিলিরুবিনটা আবার ব্লাডে চলে যাবে, আবার হচ্ছে তোমার লিভারে চলে যাবে। তো ব্লাডে যাওয়ার পরে হচ্ছে আমার বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স গঠন করবে উইথ দি অ্যালবুমিনের সাথে। তারপরে অ্যালবুমিন গুডস সার্কুলেশনের মধ্যে চলে যাবে, থাকবে সে বিলিরুবিন। তো বিলিরুবিনটা আবার লিভারে চলে যাবে, লিভারে চলে যাওয়ার পর আমার প্লাস কি গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে যুক্ত হবে। তারপরে এখানে যে তোমার একটা এনজাইম কাজ করবে বিলিরুবিন গ্লুকোনালেজ ট্রান্সফারেস্টের মাধ্যমে বিলিরুবিন গ্লুকুরোনিক রূপান্তর হবে। এটা হচ্ছে এক্সক্রিয়েটেড ইন দ্য ইন্টেস্টাইন থ্রু বাইল। তারপরে হচ্ছে তোমার এখান থেকে ইন্টেস্টাইনের মাধ্যমে একটা হচ্ছে তোমার চলে যাবে, আর একটা হচ্ছে তোমার ইউবিলিরুবিনটা হচ্ছে তোমার আমার অ্যাবজর্ব করবে কিডনিতে যাওয়ার পরে আমার বিরুলোজেন হবে। এখান থেকে আমার ইউরোবিলিন হবে, ইউরোবিলিন টু দি ইউরিনের মাধ্যমে আমার চলে যাবে। জানতে চাবে ইউরিনের মাধ্যমে আমার কিভাবে চলে যায় ইউরোবিলিন, বুঝতে পারছো? একটা হচ্ছে ইউরোবিলিন একটা ফেসেসের মধ্যে যাবে, স্টার্কোবিলিন, এটা হচ্ছে টু ফেসেসটার মাধ্যমে আমার কি হয়, এটা
তোমার স্টারকোভিলিন রূপে ক্ষরণ হয়। স্টারকোভিলিনোজেন 100 থেকে 200 mg টু ফেসেস আর টু ইউরিনের মাধ্যমে বেরোইতেছে, ফেসেসের মাধ্যমে বেরোইতেছে। এই জিনিসটা ভাইবাতে ধরবে, এটা রিটেন আসবে, এটা পরে নিবা, একদম ডাইরেক্ট মুখস্থ করে নিবা, কিন্তু আর কিছু জানতে হবে না। জন্ডিস, এটা তো তোমার ভাইবাতে ধরবে। ডিফিনেশন, জন্ডিসের ডিফিনেশন, টাইপ, ক্লাসিফিকেশন। Jaundice is a clinical condition characterized by the yellow discoloration of the skin, skull, and the uh, mucous membrane of the body due to the presence of excessive amount of bilirubin in the blood. কত পার্সেন্ট থেকে? 0.3 থেকে 1 মিলিগ্রাম। ক্লাসিফিকেশনটা পড়বা, জন্ডিস এটা ধরবে ভাইবাতে। তারপরে তোমার প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনে কি কি আছে, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনে কি কি আছে, এমনকি এটা তোমার কজগুলি ধরবা, কজগুলি জানতে চাইবে, বুঝতে পারছো? যেমন প্রিমোডিনেন্ট কনজুগেটেড হাইপারবিলিরুবিন, তারপরে ক্লিনিকো প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন, হিমোগ্লোবিন, এগুলি একটু পরে নিবা বাস। অবস্ট্রাকটিভ হিমোগ্লোবিনের কজগুলি জানতে চাইবে। সাইট অফ দি অবস্ট্রাকশন অফ দি জন্ডিসের সাইট কি কি, কোন কোন সাইট দেখে তোমার জন্ডিস নির্ধারণ করে? এটা হচ্ছে তোমার স্কাল, হচ্ছে ভেন্ট্রাল সারফেস অফ দি মানে টাং। আমার জন্ডিস তোমার দেখে না, ভেন্ট্রাল ডরসাল সারফেস, ভেন্ট্রাল সারফেস আর টাঙের মধ্যে কিন্তু তোমার জন্ডিস দেখে। তারপরে হচ্ছে তোমার বাক্কাল মিউকাস মেমব্রেনের মধ্যে দেখে। তারপরে স্কিন অফ দি প্লান্ট অফ দি হ্যান্ডের মধ্যে দেখে, স্কিন অফ দি সোল অফ দি ফুটের মধ্যে, এই সাইটগুলিতে জন্ডিস দেখে। এগুলো ভাইবার টপিক সব। সবচেয়ে ভালো সাইট কোনটা জন্ডিস দেখার জন্য? হচ্ছে বেস্ট সাইট হচ্ছে তোমার আচ্ছা, এটা আর জানা লাগবে না, এটা আর জানা লাগবে না। জন্ডিস সম্পর্কে এই কয়েকটা জিজ্ঞাসা করবে। আয়রন মেটাবলিজম জিনিসটা এত বেশি ইম্পর্টেন্ট না, শুধু নামগুলো জেনে লাগবে, কি ভুল টাকারে স্টেজগুলি শুধু জেনে রাখলে চলবে। অ্যানিমিয়া তোমার একটু জানতে হবে, এগুলো শর্ট নোট আসবে, রিটেন আসবে। ডিফাইন অ্যানিমিয়া এন্ড ক্লাসিফিকেশন অ্যানিমিয়া, এটা আসবে। অ্যানিমিয়া ডিফিনেশনটা তোমার জানতে হবে। অ্যানিমিয়া ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই দি পেল coloration of skin, mucous membrane due to the qualitative or quantitative deficiency of hemoglobin or RBC or both, or respect of age of the and sex of the individual. অ্যানিমিয়ার ডিফিনেশন তোমার মুখস্থ থাকতে হবে, এগুলি না পারলে তো ফেল দেওয়া দিবে। ক্লাসিফিকেশন অ্যানিমিয়ার মোস্ট ইম্পর্টেন্ট। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে কি কি আছে? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। বাস তিনটা বলবা, তিনটা বলার পরে এটা তোমার কজগুলি, যেমন মরফোলজি ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, এটার মধ্যে হচ্ছে তোমার এই ভ্যালুগুলি একটু মুখস্থ থাকতে হবে। আর হচ্ছে তোমার কজগুলি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা হলে কি হবে? থ্যালাসেমিয়া। তারপরে তোমার অ্যানিমিয়া অফ দ্য ক্রনিক ডিজিজ, নর্মোক্রোমিকের মধ্যে হচ্ছে আমার অ্যাকুইড ব্লাড লস, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার মধ্যে হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, প্যানক্রিয়াস অ্যানিমিয়া, তারপরে হচ্ছে ফোলেট ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। এগুলি ধরবে। অ্যানিমিয়া আমার শর্ট নোট কিন্তু আসবে। কিছু কমন কজ অফ অ্যানিমিয়ার, কিছু কমন কজ অফ ক্রনিক ব্লাড লস কী হবে? হুকওয়ার্ম ইনফেকশন, এক্সেস মেনস্ট্রুয়াল ব্লিডিং। মেয়েদের কিন্তু সবচেয়ে বেশি অ্যানিমিয়া হয় যে, কেননা প্রত্যেক মাসে ব্লিডিং হচ্ছে মেনস্ট্রুয়াল মাধ্যমে। তারপরে ব্লিডিং পেপটিক আলচার, ব্লিডিং পাইলস, ইটিসি। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি প্রেগনেন্সি, মেলনিউট্রিশন, তারপর হচ্ছে পুর ডায়েট, তারপর হচ্ছে লো ইকোনমিক স্ট্যাটাস। এই মেনগুলি দরকার, এগুলো কিন্তু ধরবে ভাইবাতে, যেগুলি বলতেছি। সাইট অফ দি এক্সামিনেশন অফ দি অ্যানিমিয়া জন্ডিসের আমরা সাইটগুলি দেখলাম। এবার অ্যানিমিয়ার সাইটগুলি কী কী থাকবে? লোয়ার পারপারা কনজাংশন, ডরসাল সারফেস অফ দি টাং। দেখো জন্ডিসের মধ্যে হচ্ছে আমরা কি ভেন্ট্রাল সারফেসে দেখছি, আর এটার মধ্যে হচ্ছে আমরা ডরসাল সারফেস অফ দি টাং দেখতে। আমরা একটা বুঝতে পারছো? আর হচ্ছে পালপেটার কনজাংটিভার কি একদম লোয়ার ইয়ার মধ্যে আমরা এই দেখি জন্ডিস দেখি, ওইটা অ্যানিমিয়া দেখি, ওইটা আবার জন্ডিস বললো না। তো হচ্ছে উরাল মিউকাস মেমব্রেনে দেখি, নেল বেডে দেখি, তারপর হচ্ছে তোমার স্কিন অফ দি পার্ম অফ দি হ্যান্ড দেখি, স্কিন অফ দি সোল অফ দি ফুট দেখি, হোল বডি স্কিন দেখি, ইনফ্যান্ট স্কিনে দেখি।
অ্যানিমিয়া ইজ বেস্ট লুকিং ফর লোয়ার পারপুরাল কনজাংটিভ, কারণ এটা হচ্ছে সুপারফিশিয়াল, বুঝতে পারছো? সুপারফিশিয়াল ব্রেন ওইখানে থাকে বিধায় আমরা সহজে বুঝতে পারি, এগুলো আর কিছু জানতে হবে না। যেগুলি বলতেছে এগুলি ভাইভাতে ধরবে, বুঝে রেখো। B20 ফলিক ডিফারেন্সগুলো একটু দেখে নিব, ডিফিসিয়েন্সিগুলো একটু দেখে নিবা, বাস। এত গভীর আর ঢুকবে না, যেগুলি বলছে এগুলি মেইন টপিক। আরবিসির আইটেমটা অনেক বড়। পলিসাইথেমিয়া, এটা পলিসাইথেমিয়ার একটু ডিফিনেশনটা ধরবা, আর এটা একটু শর্ট নোট অনেক সময় প্রায় সময় আসে, এটা একটু দেখে নিবা। পেনক্রেটোপেনিয়া এগুলো একটু বেশি, এত ধরবে না। বাস, এই ছিল আরবিসি থেকে যেগুলো রিটেনের জন্য বললাম, এই প্রশ্নগুলি আসবে, বুঝতে পারছো? এগুলি বললে রিটেন ভাইবা তোমার হয়ে যাবে, এগুলি তোমার ভাইবাতে ধরবে, এর বাইরে কোনো কিছু ধরবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।